ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে সাংবিধানিকভাবেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আইনের ব্যত্যয় ঘটেনি জানালেন আইনমন্ত্রী। সশস্ত্র বাহিনীর কার্যক্রমে রাষ্ট্রপতির সন্তোষ, বললেন আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ার লক্ষ্যে কাজ চলছে। দেশের ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নেয়ায় সময় দিতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার মানসিকতা নেই সরকারের, বললেন তথ্যমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে 11 দল। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ। রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া বিগত সরকারের ব্যর্থতা, যা ক্রমশই জটিল হচ্ছে, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের। এবং একীভূত 5 ব্যাংকে 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা, গভর্নরের বিশেষ নির্দেশনা। ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে সাংবিধানিকভাবেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, একথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন তিনি। অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বাগেরহাটে গুমের ঘটনার তদন্ত স্বাধীনভাবে আইন অনুযায়ী চলবে। বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক কোনো হয়রানিমূলক মামলা হয়নি বলেও দাবি করেন তিনি। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। শুধু আমরা যা করেছি সাংবিধানিকভাবে করে। লিগ্যাল এইড অধিদপ্তর ওখানে মিডিয়েশন শুরু করার আগে গত বছর যে পরিমাণ মামলা ফাইল করেছিল, মিডিয়েশন চালু হওয়ার পরে ওই একই সময় 62% মামলা ফাইলিং কম হয়েছে। আমরা মনে করছি এটা আমাদের বাংলাদেশের লিগ্যাল রিফর্মের অন্যতম একটি পদক্ষেপ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান। দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাহিনী প্রধানরা রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। পাশাপাশি নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। একই সঙ্গে সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। 3 বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রপতি। দেশের ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নেওয়ার কাজ করতে একটু সময় দিতে হবে সরকারকে, কথা বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। জানান, 17 বছর মত প্রকাশের স্বাধীনতা না থাকলেও কারো মুখ বন্ধ করবে না বর্তমান সরকার। নিরাপত্তাজনিত ঝুঁকি ছাড়া মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার মানসিকতা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে সরকারের উন্নয়ন, অগ্রগতি, পরিকল্পনা ও সমসাময়িক নানা ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি সদ্য দায়িত্ব পাওয়া তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদ উর রহমান ও প্রতিমন্ত্রী ইয়াসের খান। শুরুতেই তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে বক্তব্যে ডাক্তার জাহিদ উর রহমান তুলে ধরেন এই সপ্তাহে সরকারের নানা উদ্যোগ আর পরিকল্পনার তথ্য। বলেন, সারের কোনো ঘাটতি তো নেই, বরং কোনো ঘাটতি যেন না হয় তার জন্য উল্টো অতিরিক্ত সার আমদানি করা হয়েছে। সারের সংকট নেই, কোন জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে। দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সার রক্ষিত আছে। কিছুটা সমস্যা বিতরণে আছে, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যেসব গণমাধ্যম ফ্যাসিজমের মত তৈরি করে তাদের সামাজিকভাবে মানুষ বয়কট করবে। ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমের জন্য সামাজিকভাবে আমরা তাদেরকে ধিক্কার করব। কনসার্ট বাতিল হওয়া মানেই যে সরকার সহযোগিতা করে না, মেবি সেখানে সিকিউরিটি ইস্যু ছিল, আরো অনেক কিছু ছিল, যেটা আমরা
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানতে পারবো। আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কোনো মানসিকতা নেই যে কোনো কালচারাল কোনো ব্যাপারে কোনো বাধা বা বিঘ্ন বা এগুলো কোনো কিছু না। আমরা এই ধরনের চিন্তা আমরা শেয়ার করি না। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ সব পলাতককে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন উনি এখন ভারতে আছেন। শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু, বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। সমালোচনায় বাধা নেই উল্লেখ করে সেই সুযোগ যেন কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। এবং এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করার শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন সহ ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আমরা ৬টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে, দাবি হিসেবে পোস্টার, লিফলেট প্রচারণায় আমরা স্থান দিয়েছি। জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা, দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। চলতি অর্থ বছরের মধ্যে ৫টি স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার। এজন্য তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহেই যাবে নির্বাচন কমিশনে। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে উন্নয়ন প্রস্তাবনা নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন করার কথা ভাবছে সরকার। তিনি আরও জানান, ডেনমার্ক সরকারের সহায়তায় মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার জন্য ১৬,০০০ কোটি টাকা ব্যয়ে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শাহে আলম জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা হবে। এছাড়া ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পের উন্নয়নে ১০০ কোটি টাকা অনুদান দেওয়ারও আশ্বাস দিয়েছে। সরকারের প্রস্তাব তো আমি এর আগেও বহুবার বলেছি যে চলতি অর্থ বছরের বাজেটে এই 5টি নির্বাচন করবার জন্য যে ৬,০০০ কোটি টাকার প্রয়োজন সেটা আমরা রেখেছি এবং নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, কারণ আমাদের বাজেটে টাকা রাখা আছে। এই অর্থ বছরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে এবং এই টাকাটিও খরচ করতে হবে। রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ ৩৩% নিশ্চিত না করলে বাতিল হতে পারে নিবন্ধন। কথা জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক নির্ধারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফ্যাসিস্টদের বাদ দেয়া। স্থানীয় ভোটে সহিংসতা বেশি হয় তা মাথায় রেখেই ইসি কাজ করবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এতে বলা হয়, ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সব নির্বাচনের চেয়ে ভালো থাকলেও নারীর অংশগ্রহণ কম ছিল। কিছু সুপারিশও তুলে ধরে এই পর্যবেক্ষক সংস্থা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আলোচনায় অংশ নিয়ে সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, সামনের নির্বাচনগুলো নির্ভুলভাবে করতে ইসির অ্যাকশন প্ল্যান থাকা জরুরি। ইলেকশনের আসল রিফর্মটা শুরু হয় ইলেকশনের পরের দিন থেকে। এখন এখানে ফোকাস করতে হবে, অর্থাৎ পোস্ট ইলেকশন পিরিয়ডে এই সময়টা ফোকাস করতে হবে কিভাবে ইলেকট্রাল রিফর্মটা এগিয়ে নেওয়া যাবে। এ সময় জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। আসন্ন স্থানীয় সরকার ভোট সুষ্ঠু সুন্দর হবে এমন প্রত্যাশা তাদের। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ছিল, এটা থাকে, মানুষ মাঝে ভুল হয়, কিন্তু মোটা থেকে যেটা বলা যায় একটি ভালো নির্বাচন হয়েছে। সারা বাংলাদেশে কোন জায়গায় প্রিজাইডিং অফিসাররা এজেন্টদের কাছ থেকে আগেই সিগনেচার নিয়েছেন, তাদেরকে এই সেই বুঝাই আর কি। বেশ ভালো গোছানো একটা রিপোর্ট, ভালো একটা সামারাইজ করা আছে। সত্যি কথা বলতে নির্বাচন নিয়ে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে অনেক কিছুই চেষ্টা করা হয়েছে।
পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচনের ত্রুটি বিচ্যুতি নিয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে ইসি। কথা বলেন ভোটে নারীর অংশগ্রহণ নিয়ে। আমরা নির্বাচন কমিশন আমাদের পোস্ট ইলেকশন রিভিউ একটা কম্প্রিহেন্সিভ ফর দ্য ফার্স্ট টাইম উই আর গোইং টু কিপ ইট। 33% নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়। 2030-এর মধ্যে যারা 33% সকল পর্যায়ে রিপ্রেজেন্টেশন এনশিওর করতে পারবেন না, তারা কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন। তিনি জানান, ভোটদান বিষয়ে ভোটারদের না জানার কারণে 16 লাখ ব্যালট নষ্ট হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। বাংলাদেশের ইলেকশন আনফরচুনেটলি কামস উইথ ভায়োলেন্স। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধান না করা বিগত সরকারের ব্যর্থতা। আওয়ামী লীগ সরকার সংকট সমাধানে সচেষ্ট না থাকায় পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে, এমন অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়ায় এসব বলেন তিনি। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, এবার জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বাংলাদেশ। বলেন, রোহিঙ্গা সমস্যা মূলত একটি রাজনৈতিক সংকট, তাই এর সমাধানও রাজনৈতিকভাবেই নিশ্চিত করতে হবে। 2017 সাল থেকে যখন শুরু হয়েছে রোহিঙ্গা ইনফ্লাক্স, তখন যেই ফ্যাসিবাদ সরকার ছিল, সেই সরকারটি রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। বর্তমানে সমস্যা আরো ঘনীভূত হয়েছে। আপনারা জানেন, মিয়ানমারে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে। সব মিলিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনটাও অনেক কমপ্লিকেটেড এখন। 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো আমানতের টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণায় খুব একটা আশ্বস্ত হতে পারছে না ভুক্তভোগীরা। বিশ্লেষকরাও মনে করেন, ঘোষণা দিয়ে আমানত ফেরত দেওয়ার সিদ্ধান্ত হতে পারে আত্মঘাতী। সীমাহীন অনিয়ম আর লুটপাটে ডুবতে বসা ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে অন্তর্বর্তী সরকার। 5টি দুর্দশাগ্রস্ত ব্যাংক মিলে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। তৎকালীন সরকারের প্রতিশ্রুতি ছিল, একীভূত 5 ব্যাংকে আটকে থাকা আমানত ফেরত দেবে নতুন ব্যাংকটি। কিন্তু বাস্তবে আমানতকারীদের কপালে জুটেছে কেবলই হতাশা। মঙ্গলবার সম্মিলিত ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, 1 সেপ্টেম্বর থেকে আমানতকারীদের চাহিদা মতো টাকা উত্তোলনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন গভর্নর। এ সময় আমানতকারীদের মুনাফা না কাটা বা হেয়ার কাট না করারও নির্দেশনা দেন তিনি। তবে কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণাতেও আশ্বস্ত নন ভুক্তভোগীরা। প্রয়োজনের জন্য টাকা পাই না, বাবাকে ট্রিটমেন্ট করাইতে যাব তখন যেও টাকা পাইনি। আমানতের টাকাটা আমি পুরোটা তুলতে পারছি, পুরোটা তুলতে পারবো। এটা আসলে একজন গ্রাহক হিসেবে আমার মনে হয় আমার জন্য খুব ভালো হবে। মানুষের যে মূল আমানত, সেটা ব্যাংকে রাখার পর যদি ব্যাংক থেকে নির্দিষ্ট বা তার প্রয়োজনে না পায়, সেটা তো মানুষের জন্য বড় ধরনের একটা ভোগান্তি। বিশ্বাস করতে চাই, বাট অ্যাকচুয়ালি বাস্তবে হবে কিনা সেটা দেখার বিষয়। এটা আজকে দিব, ওটা কালকে দিব, অমুক করব তমুক করব, এটা যেন করা না হয়। আমরা মনে করব যে বর্তমান সরকার এটাকে খুব দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। বিশ্লেষকরাও বলছেন, গ্রাহকের ঢল সামাল দিতে ব্যর্থ হলে ব্যাংকটির জন্য তা আত্মঘাতী। এই 4টি ব্যাংকে কি যথাযথ তারল্য আছে? চাহিদা মাফিক কি আমানতকারীদের টাকাটা তারা দিতে পারবে? এবং যেহেতু ঘোষণা হয়েছে 1 সেপ্টেম্বর থেকে, আমার তো মনে হয় 1 সেপ্টেম্বরে ব্যাংকে একটা অস্বাভাবিক একটা চাপ সৃষ্টি হবে এসে আমানতকারীদের, কারণ এটা প্রায় দীর্ঘ 2 বছরের উপরে হয়ে গেল এই আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছে না। এর আগে 24-এর গণ অভ্যুত্থানের পর ব্যাংক থেকে লাখো কোটি টাকা তছরূপের তথ্য সামনে আসলে তারই সূত্র ধরে সে সময়কার গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ধুঁকতে থাকা 5টি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণার পর ভয়াবহ দুর্ভোগে পড়েন ব্যাংকগুলোর আমানতকারীরা। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ব্যাংক ও গ্রাহকের বিরোধ নিষ্পত্তি সহজ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের আওতায় নতুন প্রতিষ্ঠান গঠনের নীতিমালাও প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা। আইন বিশ্লেষক ও ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগকে স্বাগত জানালেও তেমন আশার আলো দেখছেন না সাবেক ব্যাংকাররা। তাদের মতে, রাঘব বোয়ালদের কাছ থেকে ঋণের টাকা আদায় করতে ব্যর্থ হলে কোনো উদ্যোগই কাজে আসবে না।
চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 5,88,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 33%। এর সঙ্গে আদালতে বিচারাধীন ঋণের অঙ্ক, অবলোপন ও পুনঃতফসিল যোগ হলে অনাদায়ী ঋণের পরিমাণ ছাড়িয়ে যায় প্রায় 11 লাখ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 60%-এরও বেশি। ব্যাংক খাতে বিশাল অঙ্কের এ অনাদায়ী ঋণের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ভীষণ চাপে আছে বাংলাদেশ। এতে করে কমেছে বিদেশি ঋণের কান্ট্রি রেটিং, খরচ বেড়েছে এলসি লেনদেনেরও। এমন পরিস্থিতিতে এককালীন সুদ মওকুফ সহ খেলাপি ঋণের চাপ কমানোর নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারই অংশ হিসেবে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের আওতায় নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন এমন উদ্যোগ ইতিবাচক। এডিআরে গেলে আপনার একটা জায়গা যেটাতে এতদিন ধরে আমরা সমস্যা ফেস করতাম, বাংলাদেশ ব্যাংক এডিআর যে রায় সেটাকে কতখানি গ্রহণযোগ্য হিসেবে ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দিবেন, সেই জিনিসটাতে একটা গ্যাপ ছিল আমাদের। সো এই গ্যাপটা যদি পূরণ হয়ে যায় তাহলে সেটা খুবই ভালো একটা কাজ হবে। আইন বিশ্লেষকরাও মনে করেন মধ্যস্থকারীরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে আদালতের উপর চাপ কমবে। মধ্যস্থকারী যদি সমঝোতার মাঝে আসেন তখন একটা এগ্রিমেন্ট হবে। কোর্টে গেলে আপনি আর এটাকে ডিনাই করতে পারবেন না। তখন দেখা যাবে আমাদের যে হিয়ারিং এর যে সময়টা সেটা অনেক শর্ট হয়ে যাবে। আর যদি এগ্রিমেন্ট না হয় তাহলে কিন্তু এই মিডিয়েশনের কোনো ইম্প্যাক্ট থাকবে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগে খুব একটা আশাবাদী নন সাবেক ব্যাংকাররা। বড় বড় রাঘববলদের কি আওতায় আনতে পারবে? আমার তো সন্দেহ আছে, কারণ অ্যাকচুয়ালি ব্যাংকের হাতের নাগালের মধ্যে আছে ছোটখাটো সিএসএমই ঋণ গ্রহীতারাই, তাদের কোমরেই দড়ি বাঁধতে পারবে। ব্যাংকগুলো তার কস্ট অফ ফান্ডের ব্যাপারে একটু কনসার্ন হয়ে যাবে, কারণ তার তো আসলে রিয়েল ইনকাম থেকে টাকাটা দিতে হবে। বিশ্লেষকরা বলছেন বড় খেলাপিদের কাছে ঋণ আদায় করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের কোনো উদ্যোগই কাজে আসবে না। মধ্যস্থতাকারী আসলে পর সেখানে তার পিছনে কিছু ব্যয় হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে $25 মিলিয়ন পাচারের ঘটনায় ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 30 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে এই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। একই সঙ্গে অর্থ দেশে ফিরিয়ে আনতে BFIU এর ব্যর্থতার জন্য কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী রেজওয়ানুল সাইদ যুক্তরাজ্যে $25 মিলিয়ন পাচারের ঘটনায় শওকত আলী চৌধুরীর অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিট করেন। আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা সম্পদ অনুসন্ধানকালে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি দেশটিতে রক্ষিত শওকত আলী চৌধুরীর নামে $25 মিলিয়ন সন্ধান পায়। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল রহমান বাদী সহ 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেয়। কারাগারে পাঠানো বাকি 3 আসামি হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা মাহবুব আলম ও র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। এই মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেয় প্রসিকিউশন। কাউন্সিলর একরাম এবং অন্যান্য আসামি যারা আছে, ব্রিগেডিয়ার মিফতা সহ যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের বিচারটা অত্র ট্রাইব্যুনালই হবে। চিফ প্রসিকিউটরকে এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছে যে চিফ প্রসিকিউটর যদি মনে করেন যে কোনো মামলার বিচার অত্র ট্রাইব্যুনালে হওয়া উচিত, তাহলে তিনি সেই ট্রাইব্যুনালে এটা করতে পারবেন। রংপুরে এক পরিবারের 4 জনকে হত্যার ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে ডিবিকে। অধিকতর স্বচ্ছ তদন্ত দ্রুত অভিযোগপত্র দেওয়ার জন্য তদন্ত সংস্থা বদল করা হয়েছে জানিয়েছে পুলিশ। মামলার নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য উপাত্ত নতুন তদন্ত কর্মকর্তা ডিবির ওসি জিন্নাত আলীর কাছে হস্তান্তর করেছে
কোতোয়ালি থানার পরিদর্শক মিলন চ্যাটার্জি। এদিকে প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত গণপতির স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে গণপতি সহ তার স্ত্রী ও সন্তানদের স্মরণ সভা ও প্রার্থনায় এমন দাবি করেন তারা। শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী ও গণপতির স্বজনরা। দাবি জানান একই পরিবারের আলোচিত এই 4 হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের। গ্রেপ্তার 2 যুবক ছাড়াও আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান। পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। বর্তমান সরকার ভারতের সাথে খুবই আন্তরিকতা নিয়ে কাজ করছে, তবে বন্ধু প্রতিম দেশের সাথে সম্পর্ক কতটুকু ইতিবাচক হওয়া উচিত তা নিয়ে ভারতকেও ভাবতে হবে। দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মুহুরী সেতু ও এর আশপাশের এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এটা আমাদের প্রায়োরিটি প্রোগ্রাম, আমাদের নির্বাচনী স্তরে ধরা আসছে 2024-এ। আমরা যখন দেখলাম যে আমাদের এই ফেনী পুরো অঞ্চল এবং পরবর্তীতে গ্রেটার নোয়াখালী পুরো অঞ্চল প্লাবিত হয়ে গেছে এবং কি পরিমাণ মানুষ এখানে তখন এফেক্টেড ছিল, বাচ্চাও মারা গেছে এবং সামরিক বাহিনী আইসা তারপরে আপনাদের সব কিছু উদ্ধার করতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী মাসে আসবেন ইনশাল্লাহ, আমরা আশা করতেছি আসার মাধ্যমে এই কাজ শুরু হবে। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ, তবে কোনো দেশ পানির গেট খুলে দিয়ে মানুষকে বন্যা কবলিত করা যাবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন তিনি। 1.5 মাসের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় পরিস্থিতি দেখতে সেখানে যান তিনি। প্রতিমন্ত্রী বলেন, শুধু বাঁধ নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে নাকি সেখানে স্লুইস গেট স্থাপন প্রয়োজন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। এ সময় সংসদ সদস্য জি.কে. গৌস আগামী 15 দিনের মধ্যে বাঁধের প্রয়োজনীয় কাজ শেষ করার নির্দেশ দেন। আগামীতে যেন আমাদেরকে এইভাবে ফ্লাশ ফায়ারে তাদের গেট খুলে দিয়ে আমাদেরকে এইভাবে বন্যা কবলিত অবস্থা না ফেলে, সেই জন্য কিন্তু গতকালকেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে। তাহলেই আমাদের বন্ধুত্ব সম্পর্ক আরও বন্ধন অটুট হবে। আগামী দিনে আমরা পার্শ্ববর্তী দেশকে যে বন্ধুত্ব সম্পর্কে আবদ্ধ করতে চাই, আমি আশা করব যে তারা সেইভাবে তাদের আগামী দিনে তার কর্মকাণ্ড সম্পাদন করবে। ব্যক্তি স্বার্থে সরকারি জমি ব্যবহার করতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বলেন, দল মতের ঊর্ধ্বে থেকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। সরকারি সম্পত্তি জনগণের জন্য, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, কবরস্থানের জন্য, মন্দিরের জন্য, আমাদের পানির পাম্পের জন্য, খেলার মাঠের জন্য, পার্কের জন্য ব্যবহৃত হবে। সরকারি সম্পত্তি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য ব্যবহার করা আমাদের সরকারও দিবে না, আমরাও দিব না। সুতরাং সরকারি সম্পত্তি জনগণের জন্য সরকারি কাজে ব্যবহৃত হবে। যুক্তরাষ্ট্রের কোনো হুমকিকেই পাত্তা দিচ্ছে না ইরান। এবার নতুন করে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। একই সাথে সতর্কবার্তা দেওয়া হয়েছে ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা দেশগুলোকে। যুক্তরাষ্ট্রের এই হুমকিকে অর্থহীন বলছে তেহরান। সামরিক অভিযানে অনেকটাই ব্যর্থ হয়ে এবার ইরানের অর্থনীতির দিকে নজর ওয়াশিংটনের। বিশ্বজুড়ে অর্থের প্রবাহ বন্ধ করে দেশটিকে আরও বিচ্ছিন্ন করতে ইকোনমিক ডি-ডে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে লেনদেন করা দেশ ও প্রতিষ্ঠানও এবার মার্কিন নিশানায়। তেল বিক্রি, জাহাজ চলাচল ও ব্যাংকিং খাতসহ নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে প্রায় 60টি প্রতিষ্ঠানকে। যারা ইরানের তেলকে অর্থে পরিণত করতে সহায়তা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সময় গণনা শুরু হয়ে গেছে, কেউ মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়। অর্থনৈতিক চাপের সঙ্গে সামরিক হুমকিও দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পথও খোলা। সামরিক অভিযান বন্ধ হয়নি। ইরান নতি স্বীকার না করলে কঠোর হামলা চালানো হবে। তবে ওয়াশিংটনের এই চাপ আমলে নিচ্ছে না তেহরান। এমন পরিস্থিতির জন্য আগেই প্রস্তুতি নিয়েছে ইরান সরকার। আমরা এসব দিনের জন্য প্রস্তুত ছিলাম।
সরকারের 2 বছরের পরিকল্পনা আছে, যুক্তরাষ্ট্র আবারও ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বল প্রয়োগ ও ভীতি দেখিয়ে অন্য দেশকে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছে। এদিকে তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। গণমাধ্যমের খবর, ইরানের সাথে আবারও আলোচনায় বসতে পাকিস্তানের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ে চাওয়া প্রায় 2 লাখ আবেদনকারীর ভিসা বাতিলের পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের H-1B ভিসা বিদেশি পেশাজীবীদের বিশেষায়িত পেশায় কাজের সুযোগ দেয়। এই ভিসার জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। প্রাথমিকভাবে ভিসার মেয়াদ 3 বছর, যা আরও 3 বছর নবায়ন করা যায়। এবার এই ভিসা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় চেয়ে আবেদন করেছেন এমন 2 লাখ আশ্রয় প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 2016 থেকে 2026 সালের মধ্যে ইস্যু করা ভিসাধারীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন তাদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যারা স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন তাদের নন ইমিগ্রেন্ট ভিসা বাতিলের বিষয়ে কাজ করছে পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভিসা বাতিল হলেও তাৎক্ষণিকভাবে কাউকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে না। আইনি জটিলতায় সিদ্ধান্ত কার্যকর হতে কয়েক মাস সময় লাগতে পারে। এ বিষয়ে মতামত জানাতে ভুক্তভোগীরা পাবেন 30 দিন। পরিকল্পনা বাস্তবায়ন হলে এটিই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন এ পরিকল্পনার বাস্তবায়ন শুরু করলে সেটির আইনি বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও প্রবল। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে খোলা বার্তা দিয়েছে ফিফা লেজেন্ডস প্যানেলের সদস্যরা, যেখানে সমালোচনা করা হয়েছে ফিফায় ইনফান্তিনোর ব্যবসায়িক অভিসন্ধিকে। তবে এমন সংকট সময়ে ফিফা সভাপতির পাশে দাঁড়িয়েছেন বার্সা ও চেলসির সাবেক ফরওয়ার্ড স্যামুয়েল ইতো। যথেষ্ট হয়েছে, এমন শিরোনামে ফিফা সভাপতির সমালোচনায় একের পর এক খোলা চিঠিতে মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম। যৌথ বিবৃতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন মিকেল সিলভেস্ট্রে, লুসি ব্রোঞ্জ এবং ইমানুয়েল পেতিতদের মতো নামিদামি ফুটবলাররা। তাদের সাফ কথা, বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল নিজের মূল আদর্শ হারিয়ে বাণিজ্যিক স্বার্থের হাতিয়ারে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ফিফার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে যুক্ত থাকা ফিফা লেজেন্ডস প্যানেলের সদস্যদের সরাসরি এই বিরোধিতা বেশ তাৎপর্যপূর্ণ। তাদের দাবি, সংস্থায় কাঠামোগত পরিবর্তন এনে ফুটবল পরিচালনায় খেলোয়াড় এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি সমর্থকের সরাসরি মতামত নিশ্চিত করতে হবে। অন্যদিকে ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফা ফুটবল বিকৃত না করার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ফিফার টুর্নামেন্ট বয়কটের অবস্থান বজায় রেখেছে। পরিস্থিতি সামাল দিতে ও নিজের সমর্থন ধরে রাখতে ছোট ছোট ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে ছুটছেন ইনফান্তিনো। তবে চলতি সপ্তাহে মোনাকোতে উয়েফা নির্বাহীদের জরুরি বৈঠক থেকে তার ওপর চাপ আরও বাড়তে পারে। তবে এই ঘোর সংকটেও ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনা ও চেলসির সাবেক ফরওয়ার্ড এবং ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি স্যামুয়েল ইতো। তার মতে, আগামী নির্বাচনের কারণেই এই বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ইনফান্তিনো কোনো ভুল করেননি দাবি করে পুনর্নির্বাচিত হলে বিশ্বকাপের বাণিজ্যিক প্রকল্পটি পুনরায় আলোচনার টেবিলে তোলার পক্ষে কথা বলেন ইতো। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।